আপনারা এটিএন নিউজ দেখছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। সাথে রয়েছি আজকে আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। যুদ্ধ বিমান দেশের আকাশ প্রতিরক্ষার প্রতীক, পাইলট দেশের সেরা সাহসীদের একজন, আর প্রযুক্তি তা হলো নির্ভরযোগ্যতা ও নিখুঁত কৌশলের প্রতিশ্রুতি। তবু কেন বারবার আকাশ থেকে ভেঙে পড়ছে এই যন্ত্রদানব? সব পরীক্ষা নিরীক্ষা পেরিয়ে যখন আকাশে ওড়ে একটি যুদ্ধ বিমান, তখন সেটি কেবল পড়ে, সেটি একটি মেশিন নয়, সেটি রাষ্ট্রের সক্ষমতার প্রতিচ্ছবি হয়ে ফুটে ওঠে। কিন্তু যখন সেটি লোকালয়ে আছড়ে পড়ে, তখনই আসলে প্রশ্নটি উঠে, ত্রুটিটা কোথায়? প্রযুক্তিতে, ব্যবস্থাপনায়, নাকি গোটা সিস্টেমেই ফাটল? এই সব প্রশ্নের মুখোমুখি হতেই আমাদের আজকের আলোচনা মাইলস্টোন ট্র্যাজেডি, বিপর্যয়ের নেপথ্যে। এবং আজকে এই বিষয়ে কথা বলার জন্য আমরা আমাদের মাঝে স্টুডিওতে পেয়েছি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মনিরুল ইসলাম আখন্দ, আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে এটিএন নিউজের দর্শকদের আমার সালাম। আচ্ছা, দুর্ঘটনার ক্ষেত্রে দেখা যায় সবাই কিন্তু আত্মপক্ষ সমর্থন করে থাকেন। ইঞ্জিনিয়াররা বলবেন বিমানটি চলাচলের উপযোগী ছিল, পাইলটরা বলবেন ঠিকমতো প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাহলে তো আসলে প্রশ্নটা থেকেই যায়, এই দুর্ঘটনার মূল কারণ কি, বা আদতে আমরা দায়টা কাকে দিতে পারি, ঘটনার দায় কার? জি, অনেক ধন্যবাদ। আবারই আমি এটিএন নিউজের দর্শকদের আমি সালাম জানাচ্ছি। প্রথমেই আমি এই যে একটা দুর্ঘটনা, মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা, এবং এই ঘটনায় যে আমাদের এখন পর্যন্ত 32 বা 33টা নিষ্পাপ প্রাণ চলে গেছে, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এই ঘটনায় যে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির নিহত হয়েছে, তার রুহের মাগফিরাত কামনা করছি। এবং এটা একেবারে গ্রহণ করার মতন ঘটনা না। আমাকে যখন এটিএন নিউজ আসতে বললো, আমি অনেক চিন্তা করলাম যে এরকম একটা মুহূর্তে আমি ইমোশনাল হয়ে যাব, কথা বলাটা ঠিক হবে কিনা। সারা দেশ মর্মাহত, বেদনাগ্রস্ত। আমার নাতির বয়স 6 বছর। আমার একটা স্টুডেন্টের খালাতো 2 ভাই বোনের দুই বাচ্চাই নিহত হচ্ছে ওখানে। খুবই বেদনাদায়ক। আল্লাহ তাআলা যারা এখন হাসপাতালে আছে, আমরা সবাই দোয়া করছি যে ওরা সুস্থ হয়ে মায়ের কোলে আবার ফেরত আসতে পারে। মা বাবার আহাজারি দেখে আমাদের সকলেই আমরা অত্যন্ত ব্যথিত। এবং এটার পরিপ্রেক্ষিতে যে বাচ্চারা যে ইমোশন এক্সপ্রেস করেছে, প্রতিবাদ করেছে, ইট ইজ ভেরি ন্যাচারাল। ইট ইজ এন এক্সপ্রেশন অফ দেয়ার লাভ টুয়ার্ডস দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড সিবলিংস দ্যাট দে হ্যাভ লস্ট। বাবা মারা যে ইমোশন এক্সপ্রেস করছে, আমি এটাতে কোনো অন্যায় দেখি, এটাই স্বাভাবিক। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বাচ্চাদের যে একটা হয়েছে ওখানে, এটাও আমি অস্বাভাবিক কিছু মনে করি না। বিকজ একটা দুর্ঘটনা সাইটে এটা নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সশস্ত্র বাহিনীর, এবং ইট ইস এ ম্যাটার অফ এভিডেন্স। এটা এমনভাবে নিখুঁতভাবে রাখতে হবে যাতে সঠিক তদন্ত করে আমরা সঠিক কারণটা উদ্ঘাটন করতে পারি, যাতে পুনরায় এই রকম দুর্ঘটনা না হয়। এবং মাঝখানে আমি শুনেছিলাম যে অনেক রাতের বেলা অ্যাম্বুলেন্স বের হয়ে গেছে, এটা কি কোনো গুম করার প্রচেষ্টা কিনা? একেবারেই আমি দেশবাসীকে বলতে চাই, বাংলাদেশ সশস্ত্র বাহিনী এটার পিছনে আছে, সঠিক তথ্যটাই প্রকাশ করা হবে। এবং রাতের বেলা অ্যাম্বুলেন্স যাওয়ার অনেক কারণ থাকতে পারে, আমি জানি না কেন। হয়তো বা কোনো নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত কোনো মেম্বার হয়তো অসুস্থ হয়ে গেছে, বিকজ ওখানে তো পরিবেশটা খুবই একটা ডিফিকাল্ট পরিবেশ চলে আসছে। তো প্রথমেই আমি বলতে চাই যে আমি সেনাবাহিনীর সদস্য, পদাতিক বাহিনীর। আই এম নট এ পাইলট। আমার আসলে বিমান বাহিনী সম্পর্কে আই হ্যাভ জেনারেল নলেজ, যে কোনো শিক্ষিত ব্যক্তির যে নলেজটা আছে সেটাই আমার কাছে আছে। বাট যে কথাগুলো আমি বলতে চাই দৃঢ় কণ্ঠে, যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী স্বাধীনতার পর থেকে এই দেশের এবং জাতির এবং জনগণের পাশে ছিল এবং থাকবে। এবং এই দেশপ্রেমিক বিমান বাহিনী, আমরা সশস্ত্র বাহিনীতে যখনই যোগদান করি তখনই কিন্তু আমরা এটা জেনেই যোগদান করি যে আমাদের মধ্যে ক্যাজুয়ালিটি হতে পারে। আমার কত বন্ধুবান্ধব পরিচিত, অনুজ পার্বত্য চট্টগ্রামে নিহত হয়েছে, আমার ম্যালেরিয়া হয়েছে 17 বার, আমি হেলিকপ্টারে ইভ্যাকুয়েট হয়েছি, আমার পাশের সৈনিক নিহত হয়েছে গুলি খেয়ে। আমার কত বন্ধু, আমার একজন বন্ধু মহসিন, ও নিহত হয়েছে, পাইলট ছিল। বিমান বাহিনীতে এই পর্যন্ত কেউ বলে 35, কেউ বলে 46টা অ্যাক্সিডেন্ট হয়েছে। গত 25 বছরে 20 থেকে 25 সাল পর্যন্ত 11টা অ্যাক্সিডেন্ট হয়েছে, এর মধ্যে 6টা ফ্যাটাল ছিল। 10 জন দেশপ্রেমিক বিমান বাহিনীর পাইলট নিহত হয়েছে। এইবারই প্রথম ইতিহাসে
বিমান বাহিনীর কোনো অ্যাক্সিডেন্টে কোনো সিভিলিয়ান ক্যাজুয়ালিটি হয়েছে। এবং বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনীর আমাদের যত রকমের ইকুইপমেন্ট, নৌজাহাজ, বিমান, ট্যাঙ্ক, এটা একটা সুনির্দিষ্ট রুটিন আছে মেনটেন্যান্সের, এবং ওই টাইম মতো এটা প্রপারলি মেনটেন করা 100%, এটা ব্যাপারে কোনো রকমের ছাড় দেওয়া হয় না, বিশেষ করে বিমান বাহিনীর বিমানের ব্যাপারে। আমি আমার বন্ধুদের সাথে কথা বলেছি, এখানে চাইনিজ টিম আছে যারা এই বিমানগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করে। এখন অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। শত প্রচেষ্টার পরও মার্কিন যুক্তরাষ্ট্রে F-35 একটা অত্যাধুনিক একটা বিমান, প্রায় 11টা অ্যাক্সিডেন্ট হয়েছে রিসেন্ট ইয়ার্সে F-35 এ। আচ্ছা, যে যুদ্ধ বিমান আকাশে ওঠানোর আগে নিরাপত্তা যাচাই প্রক্রিয়াগুলো আদৌ কি যথাযথভাবে অনুসরণ করা হয়? অ্যাবসলিউটলি, এই ব্যাপারে নিঃসন্দেহ দেয়ার আর লট অফ রুটিনস দ্যাট দে হ্যাভ টু ফলো বিফোর ফ্লাইং। বাট এটা আমি আপনাকে বলে রাখি যে একটা প্যাসেঞ্জার বিমানের যত রকম সেফটি মেজার্স থাকে, ব্যাকআপ থাকে, 1, 2, 3, 4, 5, একটা না কাজ করলে আরেকটা, যুদ্ধ বিমানের হয়তো এত স্টেপ নিরাপত্তার ব্যবস্থা থাকে না। তারপরেও কিন্তু সিভিল এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট হয় যখন কোনো কিছুই কাজ করে না, আল্লাহ না চায়, তখন কিন্তু দুর্ঘটনাটা ঘটে। এবং এই যুদ্ধ জাহাজগুলোতে হাজারো হাজারো ইনস্ট্রুমেন্ট এবং সিস্টেম, একটা সিস্টেম অকেজো হয়ে গেলে এটার এফেক্টটা অন্যান্য সিস্টেমের উপরে পড়ে। যে বিমানটা বিধ্বস্ত হয়েছে FBGI, এবং এটা অনেকে আমি মিডিয়াতে দেখেছি পুরনো বিমান, লক্কর ঝক্কর বিমান, এটা একেবারেই অসত্য। 2013 থেকে 16 সালে এটা কেনা হয় এবং একদম ব্র্যান্ড নিউ, এবং একটা বিমানের লাইফ কিন্তু 25 to 30 ইয়ার্স, মাত্র 12 বছর গিয়েছে। সুতরাং এটা অ্যাবসলিউটলি এফেক্টিভ। এবং যারা বিমান তৈরি করে, যেরকম চীন থেকে আমরা এনেছি এবং রাশিয়া থেকে আমরা আগে MI-8 আনতাম, তারপরে MI-17 হয়েছে। সো বিমানের কিন্তু বিমানটা ঠিক থাকে, তারা আনুষঙ্গিক কিছু পার্টস চেঞ্জ করে এটা আপগ্রেড করে। পাকিস্তান সেনাবাহিনীতেও এখন বিপুল সংখ্যক F-7BGI আছে এবং তার পরের ভার্সন JF-15 এটা আছে। এবং এই বিমানগুলো কিন্তু ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে ব্যবহৃত হয়েছে, এবং দেশবাসী জানে যে পাকিস্তান বিমান বাহিনী কীভাবে তাদের সক্ষমতা দেখেছে ভারত বিমান। সো দি এয়ারক্রাফট ওয়াজ অ্যাবসলিউটলি ফাইন। নাও অ্যাক্সিডেন্টস আর অ্যাক্সিডেন্ট। এবং এই একটা কথা শুনেছি যে প্রশিক্ষণ কেন ঢাকা শহরে হচ্ছে। প্রশিক্ষণ অ্যাকচুয়ালি ইনিশিয়াল প্রশিক্ষণগুলো ঢাকাতে হয় না, এটা যশোরে হয়, যেখানে জনবসতি কম সেখানে হয়। অ্যান্ড উই নিড এ বেস ইন ঢাকা বিকজ ঢাকা ইজ আওয়ার মোস্ট ইম্পর্টেন্ট KPI. উই নিড টু কিপ দি স্কাইজ অফ ঢাকা ক্লিয়ার। এবং বাংলাদেশের এমন কোনো জায়গা নাই, এমন কোনো অর্থ নাই যে বিমান বাহিনীর জন্য আমরা আলাদা কোনো রানওয়ে করব। আমি দেখছিলাম পৃথিবীর 50-60টা দেশে সিভিল এভিয়েশন এবং বিমান বাহিনী একই এয়ার স্ট্রিপ ব্যবহার করে, এবং বিমান তো আপনি রানওয়ে ছাড়া আপনি উঠতে পারবেন না, এবং রানওয়ে থেকে আপনাকে উঠতে হবে। এবং এটা রানওয়ে ব্যবহার করে উঠেছে, এবং হি ওয়াজ এন এক্সপার্ট পাইলট। সে 4 স্টেজের প্রশিক্ষণ শেষ করে তাকে এমন একটা স্কোয়াড্রনে পোস্টিং হয়েছে যেখানে F-7BGI বিমান আছে, এবং ওই বিমানটা সে কীভাবে, হি ইজ এ পাইলট, কোয়ালিফাইড পাইলট, এই বিমানটার উপরে সে দক্ষতা অর্জন করছিল। এবং তার যে কমান্ডার, সে ওখানে এমন একটা ফ্লাইট ছিল যে চোখে দেখতে পারে ইনসাইড, এবং যে কমান্ডার তাকে আদেশ দিয়েছে ইজেক্ট, যখন দেখা গেল যে একটা যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটা পড়ে যাচ্ছে, হিজ কমান্ডার হ্যাজ অর্ডার্ড হিম তুমি ইজেক্ট করো, তারপরেও কিন্তু সে ইজেক্ট করে নাই। সে চেষ্টা করছিল যে কোনোভাবে জনবসতি ছেড়ে অন্য জায়গায় বিমানটা আনা যায় কিনা, বাট আল্লাহর ইচ্ছা যে অ্যাক্সিডেন্টটা হয়েছে। আচ্ছা, আমাদের মনে আসলে আমাদের বলতে কি, আমরা তো দর্শকের কথাগুলোই বলি, সেখানে যারা প্রত্যক্ষদর্শী আছে তাদের মধ্যে এক রকমের কথা এখন প্রচলিত হয়ে গেছে যে প্রশিক্ষণ বা যুদ্ধ বিমান এখানে কেন, এখানে স্কুলের মতো একটা মানবিক জায়গা আছে যেখানে শিশুরা আছে, সেই রকম একটা জায়গাতে কেন প্রশিক্ষণ বিমান ওড়ানো হয়েছে, পাশাপাশি অদক্ষ প্রশিক্ষক বা অদক্ষ চালক ছিল, অনেক রকমের কথা আছে। আমরা এই বিষয়গুলো আপনার কাছ থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। আমাদের পয়েন্টে বিরতির একটা সময় হয়েছে। ঠিক আছে দর্শক, হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে আছি, একটা বিরতির পর আবারও ফিরে আসছি আমাদের অতিথিকে সাথে নিয়ে। আমাদের সাথে থাকুন। ফিরে এসে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি হ্যাপেনিং পয়েন্টের সাথে আছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। কথা বলছিলাম মাইলস্টোন ট্র্যাজেডি, বিপর্যয়ের নেপথ্যে কি। আচ্ছা, বিরতিতে যাবার আগে যে বিষয়টা নিয়ে আমরা জানতে চাচ্ছিলাম, অনেকেই বলছেন যুদ্ধ বিমান এখানে কেন, জনবহুল এলাকাতে কেন যুদ্ধ বিমান
আমি একটু জানতে চাইবো যে সাধারণ যে নর্মাল বিমানগুলো থাকে, যাত্রী চলাচলের যে বিমান, সেটা আসলে কতটুকু নিরাপদ এরকম একটা জনবহুল এলাকায়? জি, অনেক ধন্যবাদ। এখন একটা রানওয়ে দুদিকে মিনিমাম 6 মাইল পর্যন্ত একটা ক্লিয়ার জায়গা লাগে, হাইটের একটা রেস্ট্রিকশন আছে। এবং ঢাকা এয়ারপোর্ট যখন নির্মিত হয় তখন কিন্তু এখানে এত জনবসতি ছিল না, তেজগাঁও থেকে পরে এই জন্য সরিয়ে ওখানে নেওয়া হয়েছিল। এবং আমি দেখেছি, আই ডোন্ট নো, আমি যখন বিমানে অবতরণ করি এয়ারপোর্টে, তখন আমার কাছে মনে হয় যে আশেপাশে বা নিচের বিল্ডিংগুলোর উচ্চতা আরও নিচে হওয়া দরকার। সো এখন মাইলস্টোন স্কুলটা কি ওখানে সঠিক অনুমোদন ক্রমে ওখানে করা হয়েছিল কিনা, রাজুক অনুমোদন দিয়েছিল কিনা, রাজুক অনুমোদন দিলেও ওইটা ঠিক নিয়ম মাফিক দেওয়া হয়েছে কিনা। আমি নিকুঞ্জ ওয়ানেও আমার কাছে বিল্ডিংগুলো মনে হয় যে একটু উচ্চতা বেশি, অনেকেই আমি শুনেছি যে নির্ধারিত উচ্চতার বেশিও তারা অনুমতি নিয়ে অথবা না নিয়ে তারা কনস্ট্রাকশন করছে। তো এইটা একটু অনুসন্ধান করা দরকার, বিকজ এখানে তো শুধু বিমান বাহিনীর বিমান না, প্রতিদিন শত শত বিমান ল্যান্ড করে এবং টেক অফ করে। এবং আমার মনে হয় যে এই জন্য সার্বিকভাবে জাতিগতভাবে আমাদেরকে সিকিউরিটি অ্যাওয়ারনেস আমাদেরকে বাড়াতে হবে। আমার দায়িত্বটা আমি সঠিকভাবে পালন করতে হবে, এটাই হচ্ছে দেশপ্রেম। যে আইন বলেছে আমরা এখানে বিল্ডিং করব না, এটার এই উচ্চতার উপরে উঠবো না, এটা কোনোভাবেই ডান গ্যাপ দিয়ে আমরা যাতে এটা অনুমোদনটা, সো জাতিগতভাবে আমাদেরকে এই সচেতনতা আমাদের সার্বিকভাবে বাড়াতে হবে। এবং আমি মনে করি যে এই ক্রান্তি লগ্নে আমরা অত্যন্ত ব্যথিত, এখানে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে বাচ্চাগুলো প্রাণ হারালো, যারা প্রাণ হারিয়েছে, যারা চিকিৎসা, উই হ্যাভ টু রিমেইন ইউনাইটেড। আমি আশা করি কোনো রাজনৈতিক দল বা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী যাতে এটার কোনো অ্যাডভান্টেজ নেওয়ার না চেষ্টা করে। এই ক্রান্তি লগ্নে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এই দুর্ঘটনা কাটিয়ে ওঠার জন্য আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে। বাংলাদেশ বিমান বাহিনী যে পাইলটরা অত্যন্ত চৌকস বাংলাদেশের, এবং যারা বিশেষ করে বিমান চালায় ফাইট, তারা হচ্ছে বিমান বাহিনী অফিসারদের মধ্যে বেস্ট অফ দি বেস্ট। এবং আমরা তো আমি সবসময় মনে করি যে একটা চেইনের শক্তিটা হচ্ছে এটা সবচেয়ে দুর্বল অংশটা, এবং ওখানে কিন্তু চেইনটা ভেঙে যাবে। সো বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, অন্যান্য যে সিকিউরিটি ফোর্স, আমাদের ইন্ডাস্ট্রি, ব্যবসা, সব কিছু সমভাবে গ্রো করতে হবে। ইট হ্যাজ টু বি প্রপোর্শনেট। আমাদেরকে পেরোকিয়াল হলে চলবে না। আমি বিমান বাহিনী প্রধান, আমি বলবো যে শুধু বিমান বাহিনী গ্রো করবে, সেনাবাহিনী। সো এটা সামষ্টিকভাবে যুদ্ধ আমরা একসাথে করব। সো বিমান যুদ্ধ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিসেন্টলি যে যুদ্ধগুলো হলো পাকিস্তান ইন্ডিয়াতে, ইসরায়েল ইরানে, বা টার্কি যে আজারবাইজানে যে নাগর্নো কারাবাখে, সবই বিমান পথে। সো আমাদের বিমান বাহিনী এখন আমরা যা চাই তা তো কিনতে পারবো না, আমাদের তো এত অর্থ নাই। তো আমাদেরকে ব্যালেন্স করে আমাদেরকে কিনতে হবে, এবং সমস্ত আমাদেরকে এখন অ্যাসেস করতে হবে যে আমাদের, এবং ঢাকা শহরে কেন যুদ্ধ বিমান থাকবে না? ঢাকা, আই টোল্ড ইউ, ইট ইজ আওয়ার কেপিআই। অন্য তো কোনো রানওয়ে নাই, এখানে বিমান বাহিনী অত্যন্ত জরুরি। আমার একটু জানার ছিল, আন্তর্জাতিকভাবে বিমান প্রশিক্ষণের জন্য আসলে কি ধরনের এলাকাগুলো নির্ধারিত হয়ে থাকে? প্রশিক্ষণ এখন ডিপেন্ডস অন হোয়াট টাইপ অফ প্রশিক্ষণ। আমাদের যে বেসিক ট্রেনিংগুলো হয়, এবং এটা সব জায়গায় বলা হয়, প্রশিক্ষণ ফ্লাইট অবশ্যই জনশূন্য এলাকাতে করা উচিত। এবং আমাদের এয়ারফোর্স একাডেমি এটা যশোরে অবস্থিত, এবং ওখানে ওরা এমন জায়গায় উড্ডয়ন করে, মেঘনা চরে বা ইসে, যেখানে জনবসতি কম। বাট ট্রেনিং ইজ পার্ট অফ লাইফ। ইনিশিয়াল ট্রেনিংগুলো ওখানে হয়, বাট একজন পাইলট কিন্তু তাকে নিয়মিত উড্ডয়ন করতে হবে টু কিপ হিজ এক্সপিরিয়েন্স অ্যালাইভ। সো ঢাকা শহরে যে ঢাকাতে বিমান ঘাঁটিতে যেসব বিমানগুলো আছে, বিমানগুলো তো চালাতে হবে, ওটা বসে রাখলে হবে না। সো ইট ইজ এ রুটিন অ্যাফেয়ার দ্যাট পাইলটরা, আমি বলেছি না, সারা জীবন উই গো থ্রু ট্রেনিং। পাইলটস হ্যাভ টু রেগুলার, তারা একটা নির্দিষ্ট সময়ের গ্যাপে যদি বিমান না চালায় তাহলে তার লাইসেন্সটা সে হারাবে। সো এই জন্য নিয়মিতভাবে ঢাকা থেকে এটা টেক অফ করতে হবে, এবং ম্যাক্সিমাম ফ্লাইট কিন্তু ঢাকার থেকে উড্ডয়ন আপনাকে এখানেই করতে হবে, এটা আর কোথাও পারবে না। উড্ডয়ন করার পর তারা ঢাকার বাইরে ওখানে গিয়ে, বাট এই ফ্লাইটটা ছিল যে অনলি ফর 15 মিনিটস, জাস্ট 2টা চক্কর দিয়ে সে নিয়ে যাবে। দিস ইজ দ্য পার্ট অফ দি ট্রেনিং। এবং এই ট্রেনিংয়ের সময় দুর্ঘটনা ঘটেছে, এবং তাকে ইজেক্ট করার পরেও সে ইজেক্ট করার চেষ্টা করেছে যাতে। বাট সো আমি যেটা বললাম যে আমাদেরকে সিকিউরিটি অ্যাওয়ারনেস বাড়াতে হবে, আমাদের রুটগুলোতে কি স্থাপনাগুলো আছে এটা দেখতে হবে, অনুমোদন আছে কিনা, না আছে কিনা। বাট এগুলো পরের ব্যাপার, সঠিক
সঠিক দুর্ঘটনার কারণ সঠিক তদন্ত কিন্তু একদিন দুই দিন হবে না, আন্তর্জাতিকভাবে এটা তদন্ত করা হবে, আমরা এটা বের করবো। আমাদেরকে এখন শোকটা কাটিয়ে উঠতে হবে, তারপরে এই দিকগুলো আমাদেরকে নজর দিতে হবে। তদন্তের কথা আপনি বলছিলেন, আমরা কিন্তু তহবিল গঠন করতে দেখি, তদন্ত কমিটি গঠন করতে দেখি, আমরা পরবর্তীতে কিন্তু সেগুলো সম্পর্কে সাধারণ মানুষ খুব কিছু জানতে পারে না। আমি একদম শেষ মুহূর্তে আছে আমাদের প্রোগ্রামের যাবার আগে যে কোশ্চেনটা আপনার কাছে একটু করতে চাই যে যা হারিয়েছে তা আমরা তো আসলে ফিরে পাবো না। এই বাচ্চাগুলো, এদেরকে দেখা, এটা আসলে এতটাই মর্মান্তিক যেটা বলার কোনো ভাষাই রাখে না। তারপরে একটু জানতে চাই, যুদ্ধ বিমান লোকালয়ে বিধ্বস্ত হলে ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা কিংবা ক্ষতিপূরণ নিশ্চিত করার জন্য কোনো সুনির্দিষ্ট নীতি আছে কি, একটু ছোট করে জানতে চাই। এই ব্যাপারে আমি সুনির্দিষ্ট কোনো উত্তর দিতে পারবো না, বাট আমি শুনেছি যে সরকার থেকে একটা তহবিল করা হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলো এগিয়ে আসছে। তো আই এম নট শিওর, যেহেতু আমি বিমান বাহিনী বা বিমান এভিয়েশনের সাথে সম্পৃক্ত না, বাট জাতিগতভাবে এরকম দুর্ঘটনায় ডেফিনেটলি দি কান্ট্রি উইল রিমেইন বিসাইড দি পিপল হু হ্যাভ সাফার্ড। আমি নিশ্চিত যে চিকিৎসাটা বিনামূল্যে হবে, পরবর্তী রিহ্যাবিলিটেশনটাও সরকারি দায়িত্ব নেওয়া উচিত, এবং যদি সুনির্দিষ্ট পলিসি থাকে গুড, এটার যদি অ্যামেন্ডমেন্ট প্রয়োজন হয় সেটা করবে, না হলে নতুন করে পলিসি করবে। এটা আছে কি নাই আমি সুনির্দিষ্টভাবে বলতে পারবো না, জি সরকার ডেফিনেটলি এই দুর্ঘটনার পাশে আছে এবং চেষ্টা করছে। তো আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, দোয়া করতে হবে, আমরা সবাই। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একদমই শেষ মুহূর্তে চলে এসেছি আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনের। দর্শক, কথা বলছিলাম মাইলস্টোন ট্র্যাজেডি বিপর্যয়ের নেপথ্যে, কথা বলছিলাম মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মনিরুল ইসলাম আখন্দের সাথে, আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষক। যারা আহত শিশু আছেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে সেই কামনায় আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজন এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিউজের সঙ্গে থাকবেন।